আমরা ওই মানুষটাকে যখন মানে আমার গামছাটা খুলে ওর বডিটা বাঁধতেছি, তখন শাহিন বলে আমাদের ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্য, ও বলছে গনি ভাই তোমার আহ, পিছনে বাঘ। বাঘের মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনা সহজ কথা নয়। আর এই দুঃসাহসিক কাজটি 2007 সাল থেকে যিনি করে আসছেন, তিনি সেই টাইগার গনি। কথা বলছি টাইগার গনির সাথে। তার মুখ থেকে শুনবো আব্দুল গনি থেকে টাইগার গনি হবার গল্পটি। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো অনেক আগ্রহ নিয়ে, অনেক প্রতীক্ষার সাথে অপেক্ষা করছিলাম আপনার মুখ থেকেই আপনার আব্দুল গনি থেকে টাইগার গনি হবার গল্পটি শুনতে চাই। আমি ওয়াইল্ড টিমে চাকরি করি, ফরেস্ট টাইগার রেসপন্স টিমের টিম লিডার থাকি। তো সেখান থেকে মানুষকে বাঘে ধরে, মানুষ উদ্ধার করি, আর গ্রামে বাঘ চলে আসে। এটাকে উত্তেজনা মানুষদেরকে ঠান্ডা করে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় মোটামুটি বাঘটাকে গ্রামে ফিরিয়ে দিই। আর যদি বেশি ঘরের ভিতরে ঢুকে যায়, বেশি গ্রামের ভিতরে ঢুকে যায়, তাহলে সেটাকে ধরে সরকারি অনুযায়ী যেখানে রাখার দরকার সেখানে রাখা হয়। এভাবেই হচ্ছে মানে বিশেষ কোনো ঘটনার মধ্য দিয়ে কি আপনার এই পরিবর্তনটা আসে নামের? বাঘে ধরে মানুষকে, এটা খুবই ডেঞ্জারাস। খুবই ডেঞ্জারাস। আর একজন মানুষ সুন্দরবনের ভিতরে যায় জীবন জীবিকার জন্য, তাকে বাঘে ধরে ওই মানুষটাকে যখন উদ্ধার করে নিয়ে আসা হয়, বাঘের মুখ থেকে অনেকটা কষ্টকর, অনেকটা জীবন রিস্ক, অনেকটা মোটামুটি যেমনটা বলা যায় যে বাঘের সম্মুখে থেকে তার মুখের খাবার কেড়ে নেওয়া এতটা সহজ ব্যাপার না। তো এই কাজগুলো আমরা করি। আস্তে আস্তে আমাদের এলাকাবাসী, বিভিন্ন এলাকার মানুষেরা আস্তে আস্তে আমাকে টাইগার গনি বলা শুরু করলো। এই নামই সেখান থেকে মোটামুটি পরিচিত হয়ে গেল। আর সেখান থেকে মোটামুটি আমার নাম, এই নামে বেশি পরিচিত আমি। মানে আমার নাম আব্দুল গনি বললে আমি খুব বেশি পরিচিত না, টাইগার গনি বললে আমি খুব ভালো পরিচিত। ভাইয়া, এ পর্যন্ত কতজনকে আপনি বাঘের মুখ থেকে? এই পর্যন্ত 2007 থেকে 2021 সাল পর্যন্ত মোটামুটি 105 জন হয়ে গেছে। এর ভিতর থেকে 2 জন আছে কুমিরি ধরা। কুমিরি ধরাটাও মোটামুটি আমরা উদ্ধার করতে সম্ভব হয়েছে, যেহেতু তার তো মানে একজন মানুষকে বাঘে ধরলো, তা মাটিতে পদচিত্র পাওয়া যায়, মানুষের রক্ত পাওয়া যায়, বডিটা টেনে নিয়ে যাওয়ার স্পট পাওয়া যায়, কিন্তু কুমিরে ধরলে তো কিছুই পাওয়া যায় না। তো কুমির নিয়ে যারা কাজ করেন তাদের কাছ থেকে আমি উপদেশ নিয়ে মোটামুটি সেই মোতাবেক আমি কাজ করছি। মোটামুটি আমরা মানুষ উদ্ধার করতে সম্ভব হয়েছি। এই যে এর মধ্যে কতজন জীবিত বা মৃত কতজন ছিল? এর মধ্যে 26 জন জ্যান্ত জীবিত। সর্বশেষ কতদিন আগে আপনি এই অভিযানে গিয়েছিলেন বা উদ্ধার করেছেন? সর্বশেষ 21 সাল পর্যন্ত লাস্ট। আর তারপরে যেগুলো হয়েছে দুটা একটা অনেক ভিতরে, সুন্দরবনের অনেক ভিতরে। তো ওইটা ওরা নিজেরাই মোটামুটি উদ্ধার হয়ে আইছে, এটা আমাদের আর যাওয়া লাগে নাই। আপনাদের এই কালিঞ্চি অঞ্চলে মানে লোকালয়ে তো বাঘ প্রবেশ করে না? হ্যাঁ, আমাদের গ্রামে তো বাঘ পার হয়, কোনো কোনো সময় গ্রামে চলে আসে। 2009, 10, 11 তখন না খুবই আসতো বাঘ। তো তখন কিন্তু আমরা রাস্তায় এলাকাবাসীকে নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা কিন্তু এই প্যাট্রোলিংটা করতাম, যেন কোনো মানুষের ক্ষতি না হোক, কোনো গবাদি পশুর কোনো ক্ষতি না হোক, ইভেন বাঘটারও কোনো ক্ষতি না হোক। হ্যাঁ, কারণ বাঘ বাঁচলে আমরা বাঁচবো, বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো আমি 19 সালে আমরা চাকরির থেকে চলে আসছি, মানে আমাদের প্রজেক্টটা শেষ। তো সেখান থেকে আমি মোটামুটি আমার কাজ ওটা ধরে রাখছি আমি। মানে আমাদের একটা সংগঠন আছে, আমাদের একটা অফিস আছে, আমরা সচেতনমূলক এলাকায় কাজকাম করি।
ইভেন কোনো বাঘের খবর টবর পাইলে আমরা দ্রুত যাই, যদি কোনো মানুষকে বাঘে ধরে আমরা দ্রুত উদ্ধার করার চেষ্টা করি। আর মোটামুটি এলাকায় সুন্দরবনকে নিয়ে সচেতনমূলক এবং পরিবেশের উপরেও আমরা কাজ করি। এই কাজগুলো আমরা বর্তমান চালিয়ে যাচ্ছি আর কি। মানে প্রজেক্ট শেষ হলেও কাজ থেমে থাকেনি, কাজ চলছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরকম কোনো লোহমর্ষক বা এমন কোনো ঘটনা আছে যেটা আপনার হৃদয়কে খুব নাড়া দিয়েছিল? জানি প্রত্যেকটা অভিযানই খুব দুঃসাহসিক সেরকম, কিন্তু বিশেষ কোনো ঘটনা বা বিশেষ কোনো অভিযান? আমি এক সময় 2010 সালে হরিনগরের জেলেপাড়ায় একটা দোকানে বসে আছি, গ্রামের ভিতরে মানে ঘরের মধ্যে সাথে দোকান। আচ্ছা আচ্ছা তো ওই দোকানে বসে বসে মানে কিছু খাবার জন্য আমি বসে আছি। আচ্ছা। মানে হঠাৎ করে একটা মহিলা আমার পাশে দৌড় মেরে চলে এসে, আসার পরে মানে আমার গার উপরে পড়ছে, বলতেছে যে দাদা গো, ও দাদা, মানে আমাদের গ্রামের ভাষায়, যে দেখো দিন কনে মানুষের বাঘে ধরেছে। আচ্ছা আচ্ছা। এরকম সকাল 9টা-10টার দিকে। তো আমি ওনাকে ঠান্ডা করে মোটামুটি আমি বাই দা বাই খবর নিলাম। নেওয়ার পরে দেখলাম যে ওই মহিলার হাজবেন্ডকে বাঘে ধরছে। মানে উনি তখনও জানেন না যে আক্রান্ত ব্যক্তি ওনার হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ। তো ওনার নামটা ছিল নব। ওনারা মাছ ধরতে গেছিলেন চুনকুড়িতে। তো আমি তাড়াতাড়ি আমরা আমাদের যে টিমটা ছিল, টিমটা রেডি করার পরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা ওই খালের ভিতরে গেলাম। কিন্তু ওই খালটা হলো মানে দুই পাশে চর, আর মানে অনেকটা হাবড়, মানে অনেকটা কাদা, মানে হেঁটে যেতেও হাঁটুর সমান ঢুকে যাচ্ছে। তো আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি মানে যেতে যেতে। তো ওখান থেকে প্রায় আমরা 1.5 কিলোমিটার আমরা হাঁটছি। হাঁটার পরে যেখানে বাঘে ধরছে সেখানে উঠে দেখলাম যে বাঘ ওখানে কামড় মারছে, জোরে লাফ দিয়ে এসে পড়ছে। তার পদচিত্র দেখে বুঝতে পারলাম, এবং মানুষটাকে টেনে নিয়ে গেছে, বা একটু একটু শব্দও আমরা পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আমি সবাইকে বললাম যে দেখো, এই লাশের সাথে এখনো পর্যন্ত বাঘটা আছে। সম্ভবত মানে এটা শিওর বলাও যাচ্ছে না, অনেক মানুষেরা ভয়ে মানে চলে আসে। তো এই জন্য আমরা বলছি যে বাঘটা থাকতে পারে সম্ভবত, কেউ আমরা পিছিয়ে যাব না, আমরা একসাথে থাকবো এবং চারিদিকে ফলো রাখবো এবং লাঠি দিয়ে জোরে জোরে শব্দ করব। বাঘ যদি সামনে পড়ে তাহলে আমরা মোকাবেলা করার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা মোটামুটি যেদিক নিয়ে গেছেন পদচিত্র এবং রক্ত, মানুষ টানা যে একটা দাগ আছে, ওই দাগ দেখতে দেখতে যাচ্ছি। আমরা প্রায় 1 কিলোমিটারের মতন ভিতরে যাই। যাওয়ার পরে ওখান থেকে লাস্টে আমরা দেখতে পাই। দেখার পরে ওখানে আমাদের অনেক অনেক কাজ থাকে, যেটাকে বলা হয় যে ওই জায়গাটা আমরা এত গুরুত্বপূর্ণ ভাবে কাজ করি যেন ওই বাঘটা আমাদের যেন ভয় পাই। যেহেতু এখানে বড় একটা রিস্কের ব্যাপার, সেটা হলো যে সুন্দরবনের ভিতরে বা গাছের আড়াল থেকে কিন্তু আমাকে দেখতে পাই, কিন্তু আমরা কিন্তু ওকে দেখতে পাই না। তো এই জন্য এই ভয় ভূমিকাটা যদি আমরা রাখতে পারি তাহলে বাঘ কিন্তু ভয় পাবে। সো এই ভূমিকাটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সতর্ক হয়ে এই ভূমিকাটা রাখি। সো আমি যখন লাশের ধারে গেলাম, যাবার পরে আমি বাঘের ঘ্রাণ পাচ্ছি, বাট বাঘের যে পাশে চলাফেরা করতেছে এটা শব্দ পাচ্ছি, বা একবার হুমকি দিছে। তো আমরা ওই লাশটা রেখে আরো সামনে গেলাম। যাওয়ার পরে ওই ওকে আর একটু বাইরে বের করে দিলাম। দেওয়ার পরে আবার ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে আমরা ওই মানুষটাকে যখন মানে আমার গামছাটা খুলে ওর বডিটা বাঁধতেছি, তখন শাহিন বলে আমাদের ভিলেজ টাইগার স্পোর্টস টিমের সদস্য, ও বলছে গনি ভাই তোমার পিছনে বাঘ। সো আবার উঠে আবার ওই বাঘটাকে তাড়িয়ে দিয়ে, মানে ওই বাঘটা তাড়ানোর সময় ও একবার রুখে দাঁড়িয়েছে, হ্যাঁ, আর রুখে দাঁড়িয়ে এরকম ভেসকি দিচ্ছে আমার দিকে। তো আমিও খুব গুরুত্বপূর্ণ ভাবে ভেসকি দিলাম।
এবং খুব ওইখানে মানে আমরা একটা পুরুষ ওইখানে যেন মনে হয় আমরা 10টা হয়ে যাই। তো এই মাধ্যম দিয়ে মোটামুটি বাঘটাকে ভয় পেল আমাদের আল্লাহর অশেষ রহমতে। তো তারপরে আমরা মানুষটাকে নিলাম, নেওয়ার পরে ঘাড়ে করে নিয়ে আসতেছি, তখন টাল খাইতেছি, এরকম টাল খাইতেছি, মানে আমাদের শরীরে আর কোনো শক্তি নাই বলে মনে হচ্ছে। কোনো কোনো সময় গাছের গায়ে এরকম টাল খাই, আর গাছের গায়ে বেঁধে যায়, এখানে একটা মানুষ কম ভার না, আর জঙ্গল অনেক দুর্গম ঘন, তো জায়গাটা। আর ওখানে আছে শ্বাসমূল, কাঁকড়ার চালা, ছোট ছোট গাছ, মুড়া, অনেক কিছু বেঁধে বেঁধে পড়ে যেতে হয়। এই কষ্টগুলো অতিক্রম করে আমরা যখন এই খালের ভিতরে নিয়ে আসলাম, তখন খালের ভিতরে নিয়ে আসার পরে ওই যে হাঁটু সমান মাটির ভিতরে পা ঢুকে যাচ্ছেন, তখন খুবই কষ্ট হচ্ছে, মানে এত কষ্ট যে মানে এক ড্রপ পানি যদি আমরা পাইতাম, তা আমরা মনে হয় জীবনটাকে ধন্য খাবার মনে পানি। করতাম। হ্যাঁ, খাবার পানি। তো ওখান থেকে মানে আমরা কিছুক্ষণ হাঁটলাম, হাঁটার পরে অল্প অল্প পানি পাইলাম খালের। তো ওই পানি দিয়ে ওনাকে টেনে নিয়ে আসলাম, আর ঘাড়ে আনার সক্ষম হলো না। তারপরে আমরা আমাদের বোটের পাশে নিয়ে আসলাম। তো জঙ্গল সাইডে বোটটা থাকবে, আমরা অপোজিট সাইডে পানির দিকে আমরা ওই বডিটারে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করলাম। আমরা এগুলা পরিষ্কার করে এই জন্য বাড়িতে যাওয়ার পরে সেই তো মৃত হয়ে গেছে, তো ওনারা যেন কোনো কষ্টটাই এর থেকেও কষ্ট না পায় যে এই মানুষটাকে এমন নিয়ে ভাবে এসে, ক্ষত বিক্ষত করছে। যে ক্ষত বিক্ষত কাদা মাদা ময়লা ইত্যাদি, হ্যাঁ, এইগুলা যেন না থাকে, এটার জন্য আমরা খুবই কাজ করি। তো তারপরে বোটে উঠাইলাম, বোটে ওঠানোর পরে আমরা বোট স্টার্ট করলাম, স্টার্ট করে বাড়িতে আসার পরে হাজার হাজার মানুষ ওই হরিণাগর জেলে পাড়ায় যে গনি টাইগার গেছে, ও যেভাবে হোক যতটুকু পারে ও অবশ্যই তোমাদের মুখের সামনে নিয়ে আসবে, তোমরা সেটা দিয়ে সমাধি করতে পারবা। আর যদি পারে সে জ্যান্ত ফিরানোর জন্য চেষ্টা করে, কিন্তু এটা তো সম্ভব হয় না। এই সান্ত্বনা অনেক মানে মুরব্বী মহোদয়রা ওনাদেরকে দেন। কতটা আস্থা বিশ্বাস আমার আপনার কাজের প্রতি, মানে প্রতি। আমি যখনই সুন্দরবনে যদি কোনো মানুষকে বাগে ধরে আমি যদি যাই, তাহলে একটাই আস্থা থাকে যে গনি গেছে যখন, তখনও একটা না একটা কিছু খালি হাতে নিয়ে আসবে না। তো যখনই আমি ওই বোর্ডটা কিনারে লাগাইলাম, তখন মা বোনেরা, শিশু বাচ্চারা, আত্মীয় স্বজন এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছে যে আমি ওই মানুষটাকে রেস্কিউ করে বাসা পর্যন্ত নেবার মতন আমার ক্ষমতা হচ্ছে না। তো আমি ইশারা করলাম আমার টিমকে, আমাদের ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যকে, ওরা সান্ত্বনা দিয়ে সাইড করে ফেললো। ফেলার পরে বডিটা তাদের বাড়িতে নিয়ে গেলাম। বাঘ কোন ব্যক্তিকে ধরে নিয়ে গেল, দেখা যাচ্ছে তখন ভাটা ছিল, পরবর্তীতে জোয়ার চলে এসছে, কোনো চিহ্ন অবশিষ্ট নেই যে বাঘ কোন দিক থেকে গেছে, নিয়ে গেছে। তো সেক্ষেত্রে তখন আপনারা কি করেন? আমরা সেক্ষেত্রে করি, যদি কোনো জায়গা থেকে জোয়ারের পানি উঠে যায়, তো সেক্ষেত্রে আমরা গাছ, গাছের গায়ে একটা মানুষ যদি নিয়ে যায়, তার আবরণ, তার রক্ত বা একটু হইলেও বাঘের চিহ্ন থাকে। শরীরের গাছের গায়ে ধাক্কা, এইগুলো আমরা পরীক্ষা করতে করতে আমরা এগিয়ে যাই, এবং এইভাবে আমরা উদ্ধার করে, কিন্তু অনেকটা সময় লেগে যায়। 2009 সালে মানে 3 দিনেই 4 জনকে বাঘে ধরে। এখন আমি মিরগাঙে আমাদের টহল বোটে, ফরেস্ট টাইগার রেসপন্স টিম, এই বোটে আমরা শুয়ে আছি এরকম 10টার দিকে থেকে সম্ভবত। তো আজকে চিন্তা করতেছি, মানে আমরা গল্প করতেছি, আজকে যেন কোনো মানুষকে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আজকে কিন্তু মন মাথাটা খুবই খারাপ, বনে টনে উঠবো না, এরকমটা মানে জাস্ট এমনিতেই গল্প করতেছি আমরা। এরকমটা করতে করতে 10-12 মিনিটের মধ্যে আমার কাছে একটা ফোন আসলো যে স্যার, একজন মানুষকে বাঘে ধরছে, দ্রুত আসেন। আমি তখন থমকে গেলাম, বললাম কি আর হলো কি, আমি বললাম কোন দিকে, এলাকার নাম বলো।
ওরা দ্রুত আমাকে নাম বললো। আমি ওই ক্যাম্পের মানে আমাদের যে স্পটে বাগে ধরে সেই স্পটের যেটা কাছের ফরেস্ট ক্যাম্প, সেই ফরেস্টারকে আগে আমরা জানাই। তো ওই ফরেস্টারের সাথে করে নিয়ে আমরা সুন্দরবনে মানুষটিকে উদ্ধার করতে যাই। এখন নদীটা খুবই চিকন, তো ওইখানে যাওয়ার পরে অনেক মানুষ কান্নাকাটা করতেছে। আমাকে দেখে সবাই একটু আস্থা পেয়েছে যে গনি ভাই যখন আইছে ইনশাল্লাহ অবশ্যই উদ্ধার হবে, সমস্যা নাই, টেনশন করার দরকার নাই। বাকি ওর সাথে আরো 3টা মেয়ে ছিল, ওরা নদীর সাথে দিয়ে গ্রামে চলে এসেছে। তো তারপরে আমরা আহ ওনাদের সাথে আমরা গেলাম। যাবার পরে আমরা সুন্দরবনে উঠলাম। ওঠার পরে আমার সাথে ছিল আব্দুর রহমান চাচা। উনি অনেক বড় লোক, উনি হাজী সাহেব। উনি খুবই ভালো মানুষ ছিলেন এবং অনেক সাহসী ছিলেন, আমারও অনেক সাহস দিয়েছেন। যখনই আমি মুসলিমাকে পাইলাম তখন আমি ওই লাশটা এইভাবে ভুট হয়ে শুয়ে আছে, তো তার একটু কাপড় চোপড়ের সমস্যা আছে। তো আমার মানে 2টা প্যান্ট পরে থাকে, তো একটা প্যান্ট খুলে ওনাকে পরাইলাম, তারপরে গেঞ্জিটা খুলে ওনাকে পরাইলাম ওই বনে ওই অবস্থাতে। তারপরে পরাইয়ে ওনাকে ঘাড়ে করে নিয়ে আসলাম। খুবই কষ্টকর হয়েছিল, মানে এত ঘন জঙ্গল আর বাঘ খালি হাউ হাউ করতেছে। হ্যাঁ, মানে এতটা রিস্ক হয়ে গেছে আমাদের জন্য, মনে হয় যেন আর বাঁচবো না, বা আর মনে হয় আমরা আম, এই মনে হয় আমাদের একটা বিপদ হয়ে গেল, আর মনে হয় আমাদের মায়ের কাছেও আমরা ফিরে যেতে পারবো না, এরকমটা আমাদের মাঝে মাঝে মানে চলে এসে। তো ওই মহিলাটাকে সবচেয়ে মানে বেশি রক্ত আমার শরীরে বয়ে গেছে, মানে পুরা গোসল করছি ওই মহিলাটার রক্তই। ওনার বয়স প্রায় 24-26 বছরের মতন অল্প হবে। বয়স। তো এত রক্ত যে মানে আমি এঘাড় ওঘাড় করেছি, তো পুরা রক্ত দিয়ে আমি মোটামুটি গোসল করে গেছি। এরকম মহিলা প্রায় 2-3 জনকে উদ্ধার করা হয়েছে। যখন বাঘ কোনো ব্যক্তিকে আক্রমণ করেছে, আক্রান্ত হচ্ছে, বাঘ সামনে আপনার, আপনার ওই মুহূর্তে কি করেন? বাঘ যদি আমাদের ধরেন আমরা মানুষকে যখন উদ্ধার করতে গেছি জঙ্গলের ভিতরে, তখন যদি আমাদের সামনে বাঘ পড়ে যায়, আমরা পিছনে তখন আমরা আহ পা দিয়ে কাজ করি অনেক। এখানে যেন গর্ত, শ্বাসমূল, লতা বা গাছ বা কোনো কিছু বেঁধে যেন না পড়ি, এটার হলো মূল শিকড়। আমি যদি পড়ে যাই ও আমাকে অবশ্যই অবশ্যই আক্রমণ করতে বা সুবিধা হয়ে যাবে, আমাদের কাছে ছাড় দিবে না। এবং আমাদের কাছে যে লাঠিটা থাকে, লাঠি দিয়ে গাছের গায়ে খুবই জোরে জোরে বাড়ি দেই। ও যেরকম ভেসকি দেয় আমরাও সেরকম ভেসকি দেই, এবং ও যদি এভাবে ভেসকি দেয় আমরা আস্তে ধীরে চেষ্টা করি পিছনের জন্য। ও যখন একটু মানে নগ্ন হয়ে যায়, মানে একটু যেন নর্মাল পর্যায়ে যায়, তখন আমরা আবার আগিনের ভাব দেই সামনে, কিন্তু আমরা আগাই না। এভাবে আমরা খেলতে থাকি। এভাবে খেলতে খেলতে মোটামুটি এক পর্যায়ে ও ভয় পেয়ে চলে যায় বা সাইডে চলে যায়, তখন আমরা দ্রুত আমাদের কাজ করে চলে আসি। কিন্তু আমাদের আহ সর্বশেষ মনে হয় যেন আমরা আর বাড়ি যেতে পারবো না, আমরা আর বাঁচবো না, এই আমাদেরকে অ্যাক্সিডেন্ট হলো, এই আমাদেরকে ধরলো, এরকমটা বেশি বেশি আমাদের মনে হয়। এরকম সময়টুকু কতটুকু সময়, মানে যে বাঘ আপনাদের দিকে আসতে চাচ্ছে, আপনারা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন? এটা কোনো নির্ধারিত টাইম বলা যায় না, বেশি বেশি রাগে হলো মহিলা বাঘগুলা, আর পুরুষ বাঘ একটু কম রাগী। আর হলো মহিলা বাঘই বেশি বেশি ভূমিকা নেওয়ার চেষ্টা করে, আর পুরুষ বাঘেরা দূর থেকে বা আড়াল থেকে চুরি করে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করে। আর বেশি বেশি সময় এটা বলা যেতে পারবে যে কোনো নির্ধারিত কোনো টাইম বলা যাবে না, কারণ ওই সময় কোনো টাইমের কথা মনে থাকে না, মাথায় হয়তো থাকে 1 মিনিট হতে পারে, 2 মিনিটও হতে পারে। আমি যদি এখন 2 মিনিট বলি সেটা আমার গোনা হবে, কারণ আমি তো এটা শিওর না। আর ওই সময় কিছুই মনে থাকে না। আমি কলমা পড়ি, তাই কলমা সোজা হয় না, শেষ করতে পারি না। তাই এটা কি কেউ যদি বলে যে না আমি বিশাল কিছু করতে পারেছি, আমার মনে হয় না যে উনি সঠিক কথা বলছেন কিনা। হ্যাঁ, কারণ বুকের ভিতরে যদি এরকম ঢোক চাপি
ক্রাত ক্রাত করে শব্দ হয়, মানে পুরা শুকাই যায়। লবণ পানি টেনে ওই মুগি টুগি দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে রস তৈরি করি, গাছের পাতা চাবিয়ে রস তৈরি করি। হ্যাঁ, কিন্তু তাও হয় না, মনে হয় যেন আগুন বাইর হচ্ছে গালের ভিতর থেকে। এটা খুবই কষ্টের ব্যাপার। আমাদের এই অপোজিটে পাড়ায় আহ গর্গী ভাই গেছেন আমার সাথে বেড়াইতে। তো একজন মানুষকে বাঘে ধরেছে। এখন বাঘে ধরার পরে ওরা উদ্ধার করতে গেছে। আমি খুব ছোট ছিলাম তখন। আসার পথে আহ ও মনে হয় বাঘ দেখছিল। তো ওখানে ও শুয়ে পড়ছে, অজ্ঞান হয়ে গেছে। আর অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন এরা আহ চলে আসে বাড়িতে। আসার পরে যারা বাঘে ধরেছে, যে মারা গেছে তার সমাধি শেষ করেছে। করার পরে রাত্রে ঘুমানোর সময় আমার হাজবেন্ড কই, আমার ভাই কই, অমুক কই, সবাইতে যে এই মনে কর। এভাবে অনুগতিতে আমার সাথে বলে উঠলো। হ্যাঁ, সত্যি আমার সাথে বলে উঠলো। এরকম আসে না, এরকম হয় না। এটা শিওর করার জন্য ওই রাত্রি আর ওরা আসে নাই, ওর কোনো খোঁজ খবর টবর পাইও নাই। সকালবেলা যে দেখে যে ওনারা আবার বাগে খাচ্ছে। তো আমাদেরকে মেনলি হলো যে এখানে আমাকে সতর্ক থাকতে হবে চারিদিকে, এবং বাঘের সাথে কাজ করতে হলে হার্ট ভালো থাকা প্রয়োজন আছে, এবং আমাকে নিজেকে সচ্ছলতা বোধ রাখতে হবে সকল সময়, যেন আমার একটা কিছু সামনে এসে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে। এই জন্য সতর্ক থাকতে হবে। যেমনটা দেখা যায় যে আমরা এক সময় মানে অনেকেই আমার সিনিয়র বন্ধুরা ওরা একসাথে আমরা সুন্দরবনের ভিতরে যাচ্ছি। এখন আমাদের কাছে ক্যামেরা আছে, এইভাবে মোটামুটি মোবাইল আছে। হ্যাঁ, এইভাবে নৌকায় যাচ্ছেন, একটা কেওড়া গাছ এইভাবে হিলে আছে। And আমি কিন্তু দেখতেছি বিষয়টা। And ওর উপরে একটা গুয়ে সাপ আছে, ওই গুয়ে সাপটা এই পানিতে লাফ পড়ছে। গুয়ে সাপটার ওজন হবে প্রায় আধা মণ, 30 কেজির মতন। তো আর 10 থেকে 20 হাতের উপর থেকে লাফ দিয়ে পড়ছে, তাহলে বিশাল শব্দ। এরা মনে করে, এরা আবার বলতেছে যে সতর্ক থাকতে হবে, খবরদার খবরদার, কেউ যেন হুঁশ হারায়ও না, সবাই যেন সতর্ক থাকতে হবে, এটা সুন্দরবন। আর ওইটা যেই পড়ছে সেই ভয়তে নৌকায় আর কেউ নাই। আর আমি হাসতেছি, মানে কে কোথায় চলে গেছে কোনো ঠিক নাই। মোবাইল ক্যামেরা পানিতে টানিতে ডুবে সব নষ্ট হয়ে গেছে। তো এরকম আমাদেরকে যদি আজকে ওরা যদি দেখতো যে ওটা গুয়ে সাপ, তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। এই জন্য 24 আওয়ার কেয়ারফুল থাকতে হবে সুন্দরবনের ভিতরে। আর আপনাদের রেস্কিউ টিমে কতজন থাকে? আমাদের রেস্কিউ টিমে আগে ছিলাম, আমরা যখন চাকরি করতাম তখন 3 জন, আর এখন আমরা আছি মোটামুটি 11 জন। এদেরকে কোনো আলাদা কোনো প্রশিক্ষণ দিতে হয় নাকি শুধু আপনারা ওই মনের জোরেই আমি বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে এবং ওয়াইল্ড টিম থেকে অনেক ধরনের প্রশিক্ষণ আমি পাইছি এবং আমি অন্যকে দিছি। আমার খুবই ইচ্ছা যে আমি যখন বাঘ নিয়ে কাজ করতেছি, আর আমি যতদিন বেঁচে থাকবো বাঘ নিয়ে কাজ করবো, রক্ষা ক্ষেত্রে যতটুকু সম্ভব হয়। আর আমার একটা স্বপ্ন আছে যে 13টা রাষ্ট্রে বাঘ আছে। তো আমি তো একটা রাষ্ট্রে আছি, মানে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, বার্মা, চীন, রাশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই 13টা রাষ্ট্রের বাঘের সাথে আমি মানে সাক্ষাৎ করব। এটা আমার একটা স্বপ্ন আছে, যদিও বা কখনো কোনোদিন আমার অর্থনৈতিক যদি সচ্ছলতা হয়, তো আমি চেষ্টা করব। তবে আপনার কাছে মনে হয় না যে হচ্ছে মানে আমার যখন আপনি যান রেস্কিউ করতে যখন যান তখন এরকম মনের ভিতরে হয় না না এটা একটা খুব কঠিন একটা কাজ, আমি আর কখনো এইসব কাজে আর আসবো না? এই যে বারবার মানুষের কত চিহ্ন দেখা, আঘাত দেখা, এই যে রক্ত বেয়ে পড়লো আপনার সারা শরীর দিয়ে, ওই যে মানে একটা মানে বিভৎস একটা মানুষকে আপনি নিয়ে আসছেন বাঘের মুখ থেকে টেনে, তখন আপনার মনে হয় না যে এই জীবনটা মানে আসলে আপনার জন্য এইগুলো দেখা যায় না, আমি স্বাভাবিক জীবনে বা অন্য কোনো কাজের সঙ্গে থাকি? আসলে আপু, একদিনকে আমার ঘরের বারান্দায় শুয়ে আছি, তো আমার ছেলেটা বুকের উপরে, আমার স্ত্রী পাশে। এখন আমি বাঘটাকে এত ভালোবাসি যে মানে এত 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 শেখার জন্য ট্রাই করছি যে
প্রায় 2 কিলোমিটার দূরত্ব থেকে বাঘ গর্জন দিছে, এরকম ভাব দিছে। আমি বললাম, শাহিদা, আমাদের পাড়া ঘাট থেকে কেউ বনে টনে গেছে নাই? তো বললো, আমার তো মনে হয় না, তবে গেটের ওই দিক দিয়ে মনে হয় যেতে পারে। ওই হামিদ ওরা যায়। আমি তখন ছুটিতে বাড়িতে এসেছি। তো আমি দ্রুত একটি জিনিস লক্ষ্য করলাম যে যদি বাঘ গর্জন দেয় তাহলে হা হবে, মোটা হবে। আর তার মানে ওর টাগরায় রক্ত লাগছে, কি কামড়ি ধরে এইটা ভেসকে দিচ্ছে, এটা আমি ওইটা বুঝে ফেলছি। তো আমি দ্রুত আমার ঘর থেকে নদীর চরে আরো একটা ঘেরের রাস্তা আছে, ওখানে যে আমিও যেতে যেতে ওপার থেকে একটা ছেলে বলতেছে যে মামা, হামিদকে বাঘে ধরেছে। আমি মানে এক নজরে একটু মানে 50-60 হাত আমার ঘর দূরস্থার, এক নজরে একটু বাম সাইডে সে স্ত্রীটাকে দেখলাম, আমার বউটাকে দেখলাম। দেখার পরে নদীর সাঁতার দিলাম, দেওয়ার পরে আমরা ওরে সান্ত্বনা করলাম, আরো 10-12 জন লোক নিলাম সাথে। নেওয়ার পরে ওখান থেকে দৌড় মেরে সুন্দরবনের ভিতরে গেলাম। কোথায় দুর্ঘটনা ঘটেছে, তখন অলরেডি বাঘে টেনে নিয়ে যাচ্ছে, মানে মরমর চড়চড় করে শব্দ হচ্ছে। আমি বললাম, এই যাচ্ছিস কোথায়, তুই নিয়ে যাস না, আমি এসে গেছি। জাস্ট একটা মানে সাহস বাড়ানো। হ্যাঁ, তো এভাবে করতে 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 শালার পোশালা আমার চোখের সামনে থেকে পাটা কেটে নিয়ে চলি, এই উরোর থেকে ডাইন পার উরোর থেকে কেটে নিয়ে গেলে। তারপরে উনি খুবই জনসন, উনি খুবই মোটা, আমার ভাইয়ার চেয়ে অনেক মোটা, অনেক লম্বা। ওনারে আমি ঘাড়ে নেবার ক্ষমতা নাই। আর এমন একটা লালা মতো কাদা ওনার গায়ে চলে এসে ধরি স্লিপ হয়ে যায়। এখন ওনারে এইখানে দড়ি বেঁধে তারপরে ওই টেনে নিয়ে আসলাম খালে। তো তারপরে আমি মোটামুটি আমাদের সাথে আরো 10-12 জন লোক আছে। না 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 না, হামিদ মারা গেছে। না, মারা গেছে। বাচ্চা বাঘ যখন আক্রমণ করে কাউকে, হ্যাঁ, তখন মানে আপনাদের ফার্স্ট কিরকম মনে হয় যে বাঘ কোথায় আগে মানুষকে, যেমন প্রাণীরা শরীরের কোন অংশে? সবসময় ঘাড়ে ধরে, বা শরীরের কোন অংশটা বাঘ আগে ধরে নিয়ে তার শিকারীকে সে মানে তার ইসের মধ্যে নিয়ে আসে, গ্রিপের মধ্যে নিয়ে আসে? এখানে যদি বাঘ দূর থেকে দৌড় মেরে আসে, ধাপ দিয়ে আসে, তাহলে এসে আগে মোটামুটি এখানে কামড় দেওয়ার চেষ্টা করে, ঘাড়ে না, এইখানটাই। সে লাফ দিয়ে এখানে আগে ওঠে। মানে শরীরে পা দিয়ে এখানে কামড় দেওয়ার চেষ্টা করে। এই জায়গাটা আমাদের খুবই সিরিয়াসলি জায়গা, মানে কষে যায় একেবারে। থাবা মারে, প্রথম থাবা মেরে ফেলায়। থাবা মারে কখন, যদি আশপাশে আরো লোকজন থাকে বা ও সারে সেটি লক্ষ্য রাখে এভাবে, হ্যাঁ, যে কেডা শক্তিশালী, কার হাতে অস্ত্র, কে আমাকে আঘাত করবে। আমি যদি ওনাকে ধরি তাহলে আমি এইভাবে চলে যাব, আমার যেন আঘাত করার সুযোগ না পাই, আমি এইভাবে দাঁড়াবো। মানে এইভাবে অনেকটা ভূমিকা ও পালন করে, যেহেতু ও খুব চালাক, খুবই চালাক আর কি। সুন্দরবন থেকে কোনো গোলপাতা না, গোলপাতা, হ্যাঁ গোলপাতা এটা করা হয়, কিন্তু গোলপাতা না কাটলে নষ্ট হয়ে যায়, ও আচ্ছা। ওয়াও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য গোলপাতাটাও কাটার খুব জরুরি দরকার। যেটা আমাদের পার্সোনালি যে গরান গাছ কাটা হতো, যেমনটা দেখতাম যে আমি একেবারে খুব ছোটবেলায় আমাদের যে পেপার মিল ছিল না খুলনাতে, পেপার মিল, গেওয়া গাছ কাটতো, হ্যাঁ, সেগুলাও কিন্তু বন্ধ, গরান গাছ কাটাও কিন্তু বন্ধ। এই জন্য কিন্তু আমাদের মোটামুটি সুন্দরবনের ভিতরে এখন যে পরিবেশ অনেক সুন্দর, মানে এত ঘন জঙ্গল হয়েছে যে সেটা নিজেকে খুব মানে গর্ববোধ হয় যে আমাদের এই ইন্ডিয়ার থেকে কিন্তু আমরা এখন ফার্স্ট। আমাদের সুন্দরবন যে এই গরান গাছ এত মোটা হয় না কোনোদিন বাংলাদেশে আমি দেখি নাই, কিন্তু 2000 মোটামুটি 9-এর পরের থেকে এরকম মোটা মোটা গরান গাছ, বিশাল বিশাল লম্বা, মানে শুধু এক জায়গায় নাই, পুরা সুন্দরবন।
অনেক সুন্দর, এখন অনেক ভালো লাগে আমাদের সুন্দরবনকে। আরো যেভাবে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট যেভাবে টহল করতেছেন, যেভাবে ডিউটি রোড রাখতেছেন, যেভাবে কাজ করে যাচ্ছেন, এভাবে যদি কাজ করে যায় তো এখানে কিন্তু আমার মনে হয় যে আরো 2 থেকে 4 বছরের মধ্যে আমাদের সুন্দরবনের জাতীয় সংঘের কাছে আরো একটা পয়েন্ট বেড়ে যাবে ইনশাল্লাহ, এটা আমি ইনশাল্লাহ। আশাবাদী। আপনি এখানে কাজ করছেন কতদিন ধরে বললেন, মানে এই টিমের সঙ্গে? আমি 2007 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি চাকরি করছি টিমের সাথে। আচ্ছা, তাই এটার জন্য আপনাকে সম্মানই দেওয়া হয়। আমি বেতন পেতাম তখন, আর এখন যেটা করি আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি। এই স্বেচ্ছাসেবকের যে কাজটা, এটার জন্য আপনার মানে মানে আপনার যে পারিশ্রমিক, সেগুলো কারা দেয়? এটাও কি উম, সরকার দেয়? কেউ দেয় না। এটা একদম নিজের ভালো লাগা থেকে আপনি হ্যাঁ। করেন? মানে আমরা 10-15 টাকা করে উঠাই, উঠানোর পরে অফিস ভাড়াটা দেই। আর যেটা হয় যে আমাদের যখন একটা জায়গায় একটা বাঘে ধরলো, আমাদের কাছে টাকা না থাকলে তেল আলার কাছে, দোকানদারের কাছে বাকিটা কি চাই, তো চাওয়ার পরে ওখান থেকে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে ওটা পরিশোধ করতে হয়। এটা নিয়ে অনেক বকাবকি শুনতে হয়, অনেক কিছু। ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো। যেমন একটা জায়গায় একটা পদ্মগুরু সাপ উঠছে, তো ওই সাপটাকে আর ওরা মারবে না, আমরা আসি যে কেন, ওরা তো আমাদের আশায় থাকে, কেন আমরা যেদিকে আসতে পারতেছি না, এটা ওরা বোঝে না। আবার ওইভাবে ম্যানেজ করে মোটামুটি ওর গাড়িতে যেয়ে ওই সাপটা ধরে আবার আমরা যেখানে তার নিরাপদ স্থানে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি। এইভাবে এই যেমন আমরা আরেকটা কাজ করি, যেমন আমরা এই 10-15 টাকা 20 টাকা করে যে এক জায়গায় জমা করি, এই জমা করার পরে যে আমাদের বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান হয়, এই যে ওয়ান টাইম প্লেট গুলো, প্লাস্টিক গুলা, এগুলো কিন্তু আমরা ক্লিন করি। তো এগুলো ক্লিন করার পরে আমরা অ্যাওয়ারনেসও করি সেখানে। আচ্ছা আচ্ছা। তো সেই অ্যাওয়ারনেস করার পরে ওরা বলে যে আমাদের খাবার দাও, আমরা দিতে পারি না। হ্যাঁ, তখনও আচ্ছা, ওই 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 প্লেট গুলো জি। মানে আপনার ইয়েগুলো আপনারা কোথায় ওগুলো ফেলে দেন, বা বসে রাখেন নাকি কোথায় রাখেন? না, এগুলা আমরা একটা বস্তায় ভরে রাখি। হুম, বস্তায় ভরে রাখার পরে একটা ওই যে আমাদের বংশীপুর বা শ্যামনগরে যেখানে যে ওরা কেনে, ওটাকে আমরা বিক্রি করার চেষ্টা করি। আচ্ছা। মানে এই ধরনের জিনিসপত্র নিয়ে আমরা মোটামুটি, এই যেমন আপনারা যদি এখন বলেন যে ভাইয়া আমরা সুন্দরবনের ভিতরে যাব, আমাদের 2টা-3টা লাইফ জ্যাকেট দেন, আমরা কিন্তু অবশ্যই দেব, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা কোনো বেনিফিট নিব না। যদি আপনারা বলেন গনি ভাই এইটা পরিষ্কার করার জন্য আপনার 10টা টাকা দিলাম, হ্যাঁ সেটা আমরা নিব, কিন্তু কখনো কোনদিন আমরা চেয়ে নিব না। আমরা আমাদের হলো আমরা স্বেচ্ছায়। ভালোবেসে যেটা জি আপনাদেরকে জি, দেব। আমরা যখন মানে মোটামুটি সুন্দরবনের ভিতরে যে সাপ দেখলেও আমরা সাপ চিনি। আমাদেরকে যেভাবে প্রশিক্ষণ দিচ্ছে বোরহান বিশ্বাস, আমাদের কয়েকবার প্রশিক্ষণ দিচ্ছে, আমরা সাপ দেখলে চিনতে পারি যে কোন সাপে কামড়াইলে এটা বিষধর বা আমাদের ক্ষতি হবে, এটা আমরা ফলো রাখি। আর একটা হলো যে সুন্দরবনে দেখা যাচ্ছে একটা সাপ, বিষধর সাপ আছে, তো ওই দিকটা না যে একটু অন্য সাইড দিয়ে ঘুরে যায়। আর আমাদের সাতক্ষীরার রেঞ্জে লবণাক্ত জলাকরের বেশি কারণে অজগর সাপ নাই। মারা যায়? নাই। 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 ওই যে যে চাঁদ সাপ যাকে বলে, যেটা গোখরো। বিষাক্ত খুবই, হ্যাঁ, গোখরা। গোকরা সাপ, এই সাপগুলা গোকরা সাপ আছে, কিং কোবরা আছে। হ্যাঁ, এগুলোর অবশ্যই আছে। সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, আমরা অবশ্যই সম্মুখীন হয়েছি, অবশ্যই। আর এমনি মূলত কি কি জাতীয় প্রাণী আপনার সর্বোচ্চ বেশি আছে? আমাদের এখানে স্নেক আর সাপ আছে, আর বন্য শিকড় আছে, বানর আছে, হরিণ আছে, ভোঁদড় আছে, তারপরে বাঘ তো আছেই আছে। আম, আর গুই সাপ আছে, কাঁকড়া আছে, মানে এই ধরনের। ময়ূর ময়ূর আছে? হ্যাঁ, ময়ূর নাই, ময়ূর নাই। বাঘের পদচিত্র সম্পর্কে আমাদের যতটুকু প্রশিক্ষণ আমরা পাইছি, আমরা দেখে বলতে পারি এটা মেল না ফিমেল। এটা শারীরিক কোনো অসুস্থ, পেটে বাচ্চা, সো সে শিকারী না শিকারী না। এটা একদম পদচিহ্ন রিয়াজ, দেখে বোঝা যায়? বুঝতে পারেন না? হ্যাঁ, যেগুলো করতে হবে মানে তাকে ভয় দেখাতে হবে। বা কিন্তু আমি মনে করি যে বিশ্বের ভিতরে সবচেয়ে ভীতু প্রাণী, সবচেয়ে ভীত? সবচেয়ে ভীতু প্রাণী যদি ওকে ভয় দেখানো যায়। আর যদি ভয় না দেখানো যায় তাহলে কিন্তু আমরাই
বড় ভীতু, এটাই। আর ভাই যে কি কি সরঞ্জামাদি নিয়ে যান আপনারা যখন অভিযানে যান? আমার কাছে কোনো সরঞ্জাম থাকে না, আমার কাছে শুধু থাকে লাঠি, আর কিছুই থাকে না। মানে ফলা টলা এগুলো কিছু না না? না না না, মানে বাঘকে আপনারা কোনোভাবে আঘাত করার উদ্দেশ্যে যান না, কোনো মতেই করবো বাঘ না। তাড়িয়ে দেওয়া। সরে যাবে তাড়ায় হ্যাঁ, দেওয়ার হ্যাঁ। জন্য, এটার জন্য আপনাদের ওই যে মুখের যে কথা, হ্যাঁ, মানে একটা তাড়া দেওয়া, ভয় দেখানো, এইগুলি হচ্ছে কাজ। সুন্দরবন আমাদের মায়ের মতন। সুন্দরবনে এই মায়ের মতন সুন্দরবনকে রক্ষা করতে হলে বাঘ আমাদের প্রয়োজন। এই জন্যই বাঘকে কোনো আঘাত বা কোনো রকম কোনো কিছু করাই যাবে না, কারণ বাঘ বেঁচে থাকে, এটাই আমাদের মূল টার্গেট। আর আমিও সেই আশাবাদ কামনা করি সকল মানুষের কাছে। বাঘ আমাদের দরকার আছে। আমাদের বাংলাদেশের সুন্দরবন ৬,০১৭ স্কয়ার কিলোমিটার সুন্দরবনের ভিতরে আরো বাঘ যেন থাকে বা প্রয়োজন, আমাদের সুন্দরবন রক্ষা পাবে। আর এই সুন্দরবন থেকে আমরা যেমন দেখা যায় যে আয়লা, সিডর, আনফান নাকি বলে, আমফান, তো বিভিন্ন ধরনের যে সাইক্লোন যে সাপোর্ট দেয়, ঢালের মতো একদম। হ্যাঁ, যে মায়ের কোলে আমরা আছি, তা না হলে সৌদি আরবের মতন মরুভূমি হয়ে যেত আয়লার সময়। এই যে আয়লার সময় যে গতিটা ছিল, এদের সুন্দরবন ছিল বলে তো আমরা এখনো এই গল্প করতে পারতেছি, কথা বলতে করতে পারতেছি। সুন্দরবন আমাদের খুবই জরুরি দরকার।